সালাম ও শুভেচ্ছা নিন। সেফটি ফার্স্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের আলোচ্য বিষয় হিট স্ট্রোক। ইদানিং হিট স্ট্রোক বিষয়টি খুব বেশি আলোচিত হচ্ছে, বিশেষ করে বাংলাদেশের। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে, স্কুল কলেজ সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। অবশ্যই করতে হবে। হিট স্ট্রোক একটা আতঙ্কিত বিষয়। বাংলাদেশের এ ধরনের বিষয় একটু নতুন। 40 ডিগ্রির উপরে বাংলাদেশের মানুষ আমরা বসবাস করতে অভ্যস্ত নই। এটা কিছুটা সায়েন্স, একটু বোঝার ব্যাপার আছে। হিট স্ট্রোক তখনই ঘটে যখন আপনার বডি সিস্টেম স্বাভাবিকভাবে অটোমেটিক্যালি আভ্যন্তরীণ তাপমাত্রা মেনটেন করতে পারে না। সে অবস্থাটাকে আমরা হিট স্ট্রোক বলতে পারি। এটা অস্বাভাবিক অবস্থা, অবশ্যই অস্বাভাবিক অবস্থা, যে আমাদের বডি সিস্টেম অটোমেটিক্যালি কিন্তু আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। সেটা যখন সম্ভব হয় না, তখন একটা অস্বাভাবিক অবস্থা বিরাজ করে, তারই নাম হিট স্ট্রোক। আমাদের শরীর কিন্তু আমাদের শারীরিক তাপমাত্রা অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের তাপমাত্রা একটা নির্দিষ্ট মাত্রা আছে, যেরকম 37-38 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে আমাদের তাপমাত্রাটা থাকে, অথবা 97 থেকে 98 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে আমাদের শরীরের তাপমাত্রাটা আমাদের শরীর নিয়ন্ত্রণ করে থাকে, এর মধ্যে রাখে। এখন যদি তাপমাত্রা এখান থেকে যদি কমে যায় পরিবেশের কারণে, আমাদের পারিপার্শ্বিক যে অবস্থার মধ্যে যদি তাপমাত্রা বেশি থাকে, সেটা একটা অস্বাভাবিক অবস্থা। আবার কম থাকলে অস্বাভাবিক অবস্থা। তো বেশি থাকলেও কিন্তু আমাদের বডি সিস্টেম কিন্তু তাপমাত্রা ওই অবস্থায় কিন্তু সে ওই 37-38 ডিগ্রিতে নিয়ে আসার চেষ্টা করবে। আবার যদি কমে যায়, ধরুন 5 ডিগ্রি হয় টেম্পারেচার, তখনই কিন্তু সে বডির তাপমাত্রাকে ওই 37 বা 38 ডিগ্রিতে রাখার চেষ্টা করবে। কীভাবে রাখবে সেটা একটু বোঝার বিষয়। আপনি মনে রাখবেন, তাপমাত্রা যখন কমে যায় তখন কিন্তু বডিতে খুব কম্পন হয়। এই কম্পনের মাধ্যমে কিন্তু সে শরীরের তাপমাত্রা বাড়ায়, নিয়ন্ত্রণ করে 37 ডিগ্রি সেলসিয়াস নিয়ে যেতে চেষ্টা করে। আবার যখন তাপমাত্রা বাইরে বেড়ে যায় 50 ডিগ্রি বা তার উপরে বা কাছাকাছি 45 ডিগ্রি বা 40 ডিগ্রির উপরে, তখন সেটা একটা অস্বাভাবিক অবস্থা। তখন বডি কী করে, তখন কি তাপমাত্রা কমানোর চেষ্টা করে, শরীরের তাপমাত্রা কমিয়ে সে 37-এ আনার চেষ্টা কীভাবে করে? সোয়েটিংয়ের মাধ্যমে, ঘামার মাধ্যমে। তখন শরীর ঘামে। ঘামাটা কিন্তু একটা 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 ঘটনা, যে ঘটনার মাধ্যমে কিন্তু সে তাপমাত্রা কমানোর চেষ্টা করবে। শরীর যখন বাড়ির তাপমাত্রা যখন বাড়বে, বাড়ির তাপমাত্রা কোথায়? আমাদের বাইরে হতে পারে। রান্নাঘরে কিন্তু তাপমাত্রা বেশি থাকে, সেটাও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। অনেক সময় শিল্প ক্ষেত্রে কিন্তু ধরুন চুল্লি আছে, রিরোলিং মিল আছে, সেখানে ফার্নেস আছে, সেই ফার্নেসের আশেপাশে যারা কাজ করে সেখানে কিন্তু তাপমাত্রা হাই থাকে। তো সবগুলোই কিন্তু বিবেচনায় নিতে হবে। শুধু সানলাইট বিবেচনায় নিতে হবে না, আপনাকে ওই রান্নাঘরের তাপমাত্রা যেখানে বেশি সেটাও বিবেচনায় নিতে হবে। আপনার শিল্প ক্ষেত্রে যেখানে আপনি ফার্নেসের বাইরে আশেপাশে কাজ করছেন, ফার্নেসের সাথে কাজ করছেন, সেটাও কিন্তু সমানভাবে বিবেচনায় নিতে হবে। যা বলছিলাম, তখন শরীর যখন বাইরের তাপমাত্রা যখন বেড়ে যাবে, তখন কি করবে? শরীর ঘামাবে। এটা অটোমেটিক ঘামাবে। ঘামায় কিন্তু আপনার শরীরের তাপমাত্রা সে নিয়ন্ত্রণ করে কমিয়ে দেবে। যখন ঘামবে তখন একটু পরে দেখবেন ঘাম শুকায় গেছে। কীভাবে শুকাইলো? শুকাইছে, সে নিশ্চয়ই কোনো তাপ নিয়ে সে শুকাইছে, তাই না? আপনার পানি কখন শুকিয়ে যায়? যখন পানিকে আমরা জাল দিই, তখন পানিটা শুকায়। তার মানে আমাকে জাল দিতে আমরা হিট দিতে হবে। হিট দিলেই তো পানিটা শুকায় যায়, বাষ্পায়িত হবে। শুকানো মানে কি? বাষ্পায়িত হচ্ছে, এভাপোরেট হচ্ছে। তো ঘামও কিন্তু এভাপোরেট হয়। তো ঘাম এভাপোরেট হয়, হিটটা কোত্থেকে নিবে? সে আপনার বডি সারফেস থেকে নেবে, আপনার শরীর থেকে সে অতিরিক্ত তাপমাত্রা যেটা সংস্পর্শে আসলো বা তাপমাত্রা বাড়লো, যেসব কারণে একটু আগেই বললাম, সেই অতিরিক্ত তাপমাত্রা নিয়েই কিন্তু সে আপনার ঘামটা শুকিয়ে দেবে, ঘামটাকে সে এভাপোরেট করে দেবে। তো তখন অতিরিক্ত তাপমাত্রা নেওয়া
অর্থ কি দাঁড়ালো, মানে আপনার তাপমাত্রা সে কমিয়ে দিল, শরীরের তাপমাত্রা সে কমিয়ে কমিয়ে আপনার ওই ঘামটা সে শুকিয়ে দিল। এইভাবে সে কিন্তু তাপমাত্রা নিয়ন্ত্রণ করে উচ্চ তাপমাত্রার জোনে যখন আপনি থাকবেন, এভাবে সে এই কাজ করে এই কর্মকাণ্ডের মাধ্যমে এই প্রসেসের মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে কিন্তু আপনার শরীরের তাপমাত্রা সেকে নিয়ন্ত্রণে রাখবে, মানে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবে। এই বিষয়টি বোঝার বিষয় আছে। তো মানে এখন কী হবে, আপনি অতিরিক্ত যখন ঘামতেছেন, আপনি বেশি বেশি যখন ঘামেন, তখন কি হয়, আপনার শরীরের কিন্তু পানির শূন্যতা দেখা দেবে। ঠিক আছে, সে কিন্তু ঘেমে আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে বটে, কিন্তু অন্যদিকে পার্শ্ব প্রতিক্রিয়া দেখতে হবে, তখন কিন্তু সে আপনার পানি শূন্যতা কিন্তু ব্যাপার আছে। মানে ঘামটা তো যখন ঘামবেন তখন কিন্তু পানি শরীর থেকে পানি বেরিয়ে যাচ্ছে, পানি শূন্যতা সৃষ্টি হচ্ছে, মানে ডিহাইড্রেশন হচ্ছে। তখন কি করতে হবে, বেশি বেশি করে পানি খেতে হবে। আমরা যখন ঘামের সাথে কিন্তু পানি যায় না, লবণ যায়, আপনার মিনারেলস যায়, যাকে আমরা ইলেকট্রোলাইট বলি। তো ইলেকট্রোলাইট যাকে আমরা নিয়ন্ত্রণ করতে কী করতে হবে, আপনাকে স্যালাইন খেতে হবে, বেশি বেশি করে পানি খেতে হবে, বেশি করে ফল খেতে হবে। তো তখন আপনি এইভাবে কিন্তু আপনি শরীরের পানির শূন্যতাকে আপনি কমাতে পারবেন। ডিহাইড্রেশন অবস্থা থেকে আপনি কমিয়ে শরীরটাকে আপনি রিহাইড্রেট করলেন পানি খেয়ে, ফল খেয়ে, স্যালাইন খেয়ে। তো এই বিষয়টা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। একটা বিষয় কিন্তু এই মিডল ইস্টে কিন্তু এই উচ্চ তাপমাত্রার যখন বিরাজ করে, বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর, এটা কিন্তু খুব স্মার্টলি হ্যান্ডেল করে এই বিষয়টি। তখন একটা বিট দ্য হিট ক্যাম্পেইন এখানে চালু থাকে। জুন থেকে সেপ্টেম্বর 3 মাস বিট দ্য হিট ক্যাম্পেইনের সময় কিন্তু 12টা থেকে 3টা পর্যন্ত বাইরে কোনো লোক কাজ করতে পারবে না। এটা কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করা হয়, সরকারের আদেশের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয়। আর কি করা হয়, তারা কিন্তু মনিটর করে, এই 12টার আগে বা 3টার পরে যখন কাজ করে তারা কিন্তু মনিটর করে। কী দিয়ে মনিটর করে, TWL দ্বারা মনিটর করে। থার্মাল ওয়ার্ক লিমিট একটা যন্ত্র আসে, এই যন্ত্র দিয়ে মনিটর করে এবং সেখানে একটা ভ্যালু আসবে। যদি সেই ভ্যালুটা যদি 115-র নিচে আসে, তখন কিন্তু এটা রেড জোন। ওটা কিন্তু মনিটরে এটা একটা লাল আসবে, কিন্তু মনিটরে লাল দেখা যাবে 115-র নিচে যে ভ্যালুটা আসে। আর 115 থেকে 140-এ যখন ভ্যালুটা আসবে তখন ওটা ইয়েলো দেখাবে, হলুদ জোন। আর এর 140-এর উপরে গেলে তখন গ্রিন জোন। তো মানে রেড জোন সময় থাকে বিশেষ সতর্কতা। এই TWL ভ্যালু দ্বারা কিন্তু ওখানে ওর সাথে কিন্তু ব্যবস্থাপনা কি করতে হবে, কি নিয়ম ফলো করতে হবে, সেটা কিন্তু সাথে ওখানে কিন্তু একদম ডিফাইন করা থাকে। তার মানে যখন রেড জোন থাকবে, 115-র নিচে যখন ভ্যালু থাকবে আপনার TWL-এ, তখন কিন্তু কি করতে হবে, বাইরে কাজ করতে গেলে কিন্তু তাকে একটা রোটেশনের মধ্যে কাজ করতে হবে। যেরকম 1 ঘন্টার মধ্যে সে 15 মিনিট বাইরে কাজ থাকতে পারবে, আর সে 45 মিনিট কিন্তু ছায়ায় থাকবে। অর্থাৎ বাইরের এক্সটার্নাল আউটডোর যখন কাজ হয়, আউটডোরে কিন্তু তাদের এখানে একটা বিশাল বড় টেন্ট থাকে, সে টেন্টে এসি থাকে, সেখানে পানি থাকে, সব ব্যবস্থা থাকে। মানে সে 45 মিনিটস কিন্তু ওই টেন্টের মধ্যে এসির মধ্যে সে রেস্ট নেবে। 45 মিনিট পরে সে আবার কাজে যাবে। আবার ওখানে এর সাথে কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পানি। সে এই রেড জোনে, মানে 115-র নিচে যখন TWL ভ্যালু থাকবে, ওই রেড জোন অবস্থায় সে কতটুকু পানি পান করবে সেটাও কিন্তু ওখানে উল্লেখ থাকে, যে পার ঘন্টায় এত লিটার পানি মাস্ট সে তাকে পান করতেই হবে। আবার ইয়েলো জোনে ওরকম কিন্তু একটু রিল্যাক্স। ইয়েলো জোনে হয়তো যেখানে 15 মিনিট কাজ করবে, সেখানে হয়তো লেখা হয়তো 30 মিনিট কাজ করবে, 30 মিনিট রেস্ট নেবে। পানির ড্রিঙ্কিং ওয়াটার একটু কম থাকবে, মানে শুধু পানি না, সেখানে স্যালাইনও থাকবে। কিন্তু এটাকে বলা হয়েছে যেহেতু আপনার মিনারেল চলে যাচ্ছে, তো পানির সঙ্গে সেখানে স্যালাইনের ব্যবস্থা কিন্তু সেখানে পাশাপাশি থাকে। তারা লবণ রাখে, লবণটা কিন্তু ভালো। ও যখন পিক সামারে, যখন ওই 3 মাসের সময়, তারা কিন্তু ওই লেবানও কিন্তু সাপ্লাই দেয় প্রত্যেকটা কর্মচারীকে, পানির সাথে লেবানও তারা পান করে থাকেন। তো এই TWL মনিটরটা কিন্তু এটা কিন্তু এই মিডল ইস্টে কিন্তু চালু আছে। বাংলাদেশে কিন্তু এখনও TWটা এখনও চালু হয় নাই। TWL এর ফুল মিনিং হলো থার্মাল ওয়ার্ক লিমিট। এটা দ্বারা নির্দেশ করে যে একটা মানুষ সর্বোচ্চ কতক্ষণ আউটডোরে থাকবেন, কাজ করবেন, আর কতক্ষণ তিনি ছায়াতে থাকবেন, তিনি এসির মধ্যে থাকবেন।
এটা কিন্তু নির্দেশ করে এই TWL ভ্যালু দিয়ে আর কি। আর কতটুকু পানি পান করবেন, আর কতটুকু তারা স্যালাইন বা লেবান পান করবেন, এর কিন্তু ভ্যালুর সাথে এগুলো একদম ডিফাইন করা থাকে। তো এই বিষয়টা কিন্তু বাংলাদেশে এখনও চালু হয় নাই। বাংলাদেশে এই TWL এই যে প্রযুক্তিটা বাংলাদেশে চালু হতে পারে, তাহলে কিন্তু আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড আমরা সঠিকভাবে সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারবো, একটা ঝুঁকিহীন জীবনযাপন করতে পারবো। বিশেষ করে হিট স্ট্রোক এই বিষয়টা আমরা আরও সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো। তো এই বিষয়টি আমরা সবাই খেয়াল রাখি। আশা করি ভবিষ্যতেও বাংলাদেশ মিডল ইস্টের এই প্রযুক্তিটা তারা নেবেন এবং তারা সেটা চালু করবেন কর্মক্ষেত্রে। তো আজ এ পর্যন্ত। আপনারা এই চ্যানেলটি শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে লিখুন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কোনো বিষয়। সেটা আমরা আরও পরবর্তী এপিসোডে পরিষ্কার করার চেষ্টা করব। ভবিষ্যতে আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।